স্টোন সিলভারের নাম ডাকলো, আমি দেখি আমাদের দেশের কারোর নাম নেই। সে আমার নামটা একটু অন্যভাবে নিছে। যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি তখন কিন্তু আমার এইচএসসি পরীক্ষা চলছে। তখন আমার মামা চাচারা বলেছিল যে তোমার এখন এত করার দরকার নেই, থিওরিটিক্যাল রাউন্ডে অনেক ভালো করি কিন্তু আমরা প্র্যাকটিক্যাল রাউন্ডে গিয়ে বাদ পড়ে যাই, এই জন্য আমাদের ভালো মেডেল আসে না। বাট আনফর্চুনেটলি বাংলাদেশ থেকে কোনো অলিম্পিয়াডই আসলে তেমন কোনো সাহায্য বা দেখিনি। কেন তোমাদের গভর্নমেন্ট করে না? টুলসগুলো দেখি যেটা আমার ল্যাবরেটরিতে ওরা ইউজ করতেছিল, আমি আসলে বাংলাদেশে কোনোদিন এসব দেখি নাই। ওই 4 ঘন্টার মধ্যে আমাকে ফিগার আউট করতে হয়েছে যে কোন জিনিসটা কিভাবে ইউজ করতে হয়। এই IOCE-টা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে যদি একটু বলতে আমাদের। প্রজেক্টটা ছিল হচ্ছে an AI integrated wildfire prediction device। আমরা এই বছর IOCE-টা আমাদের দেশ থেকে দল নিয়ে যাব। অ্যাসিওর ইউ ইনশাল্লাহ আমি যে প্রবলেমগুলো ফেস করছি ওই প্রবলেমগুলো ফেস করবে না। আমরা কিন্তু এখান থেকে স্পন্সরশিপও ম্যানেজ করেছিলাম। ফ্লাই দুবাই এয়ারলাইন্স তারা আমাদেরকে এয়ারফেয়ারটা পুরোপুরি কভার করেছিল। আমাদের ওইখানে গিয়ে কিন্তু অ্যাকোমোডেশন কিংবা খাওয়া দাওয়ায় কিন্তু কোনো খরচ দিতে হয়নি। 3 বেলায় কিন্তু বুফে ছিল। একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো আমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। আচ্ছা, যারা ভাবে যে ক্লাইমেট সায়েন্সে কোনো সূত্র নেই তারা কিন্তু ভুল। গাছ লাগাইলাম হয়ে গেল, কারণ আমাদের দেশে গাছ লাগাইলে পরবর্তী দিন আরেকজন পা দিয়ে মারা চলে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টক উইথ কাইটালিস্ট। আজকে আমরা একটা এপিসোড নিয়ে এসেছি অ্যান্ড আপনাদের আজকে এপিসোডে হোস্ট হিসেবে থাকছে হচ্ছে আমি জিয়াদ মোহাম্মদ, অ্যান্ড আমাদের সাথে গেস্ট হিসেবে থাকছে হচ্ছে আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড তাসিন মোহাম্মদ। সো ওকে নিয়ে যদি আমি কিছু বলি তাহলে সে একটা অলিম্পিয়াড, সেটাতে সে গোল্ড মেডেলিস্ট ছিল ইন্ডিভিজুয়ালি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস। সো এটাতে সে ইন্ডিভিজুয়ালি গোল্ড মেডেলিস্ট ছিল, প্লাস তার একটা অ্যাওয়ার্ড আছে, সেটা হচ্ছে বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড অ্যাজ এ টিম। সো এই দুইটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট তার আছে অলরেডি। সো আমরা তার কাছে যাই। তো তাসিন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাসিন মোহাম্মদ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং গত 2025 সালের সেপ্টেম্বর মাসে আমি রাশিয়াতে IOCE-তে পার্টিসিপেট করি, ইন্ডিভিজুয়াল গোল্ড অ্যাওয়ার্ড, এবং অ্যাজ এ টিম আমরা হচ্ছে বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। কনগ্রাচুলেশনস। সো তাসিন, তুমি IOCE ছাড়াও তুমি আরও অনেক কম্পিটিশনসে পার্টিসিপেট করেছো। সো এগুলো নিয়ে যদি আমাদের একটু শেয়ার করতাম। আচ্ছা, সো ছোটবেলা থেকেই আমি আসলে বিজ্ঞান বিষয়ক যেসব লেখাপড়া আছে সেসবে বেশ আগ্রহী ছিলাম, এবং যখন 7ম বা 8ম শ্রেণীতে পড়ি তখন তো আমাদের কোভিড বা করোনা যেই ভাইরাসটা চলে আসে, তখন থেকে হচ্ছে অলিম্পিয়াড সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হয়। তখনও খুব বেশি আইডিয়া ছিল না, কিন্তু জানতাম যে এরকম কিছু কম্পিটিশনস বা প্রতিযোগিতা হয় যেখানে পার্টিসিপেট করে স্টুডেন্টসরা এবং বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং মেডেলস পায়। সো তারপরে ধীরে ধীরে এসব সম্পর্কে জানতে জানতে এক সময় 2021 সালে আমি প্রথম অলিম্পিয়াডে পার্টিসিপেট করি। সেটা ছিল হচ্ছে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড। সো তারপর থেকে আমার নিয়মিত বিভিন্ন রকম অলিম্পিয়াডে পার্টিসিপেশন আছে। আমি বায়োলজি ছাড়াও ফিজিক্স, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, এরকম বিভিন্ন রকম অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছি। কিন্তু সত্যি বলতে যে আমার সবচেয়ে বেশি আগ্রহের জায়গা ছিল আসলে বায়োলজি কিংবা হচ্ছে আমাদের পরিবেশগত যে অলিম্পিয়াডগুলো হয়ে থাকে সেগুলো। এই জন্য আমি পরবর্তীতে আসলে এগুলোতেই বেশি মনোযোগ দিই এবং আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো কিছু কালেকশন অ্যাচিভমেন্টস আছে আলহামদুলিল্লাহ। সো আমি IOCE বাদ দিলেও আমি একাধিকবার বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের আঞ্চলিক চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল লেভেলেও কিছু মেডেলস আছে, এবং বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের ইয়াতে আমি অ্যাচিভমেন্ট আছে। তারপরে হচ্ছে বাংলাদেশ আর্থ সায়েন্স অলিম্পিয়াড, ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড NEO, এখানকার টিম সিলেকশন টেস্টে ক্যাম্পার ছিলাম আমি, যেটা হচ্ছে বাংলাদেশের বলা যায় সর্বোচ্চ স্টেজ বিফোর ইন্টারন্যাশনাল রাউন্ড। এবং ইন্টারন্যাশনাল ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড, এখানেও আমি 2বার সেমিফাইনালিস্ট ছিলাম। সো এইটুকুই যদি বলতে হয় প্রাথমিকভাবে। সো যদিও সে এতটুকুই বলেছে, বাট অ্যাকচুয়ালি তার অ্যাচিভমেন্ট কিন্তু অনেক। সো আমরা দেখতে পারতেছি। সো আমরা সরাসরি IOCE এর দিকে চলে যাই, ঠিক আছে? সো IOCE, তো এই
অলিম্পিয়াড, নর্মালি আমরা ম্যাথ অলিম্পিয়াড বা ফিজিক্স অলিম্পিয়াড সম্পর্কে জানি। সো এই IOCE-টা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে যদি একটু বলতে আমাদের। আচ্ছা, সো IOCE-র ফুল ফর্ম যেমনটা তুমি জানো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস। সো এই অলিম্পিয়াডটায় আমাদের বাস্তবিক অর্থে বা আমাদের জলবায়ু পরিবর্তন এবং এর মাধ্যমে যেসব সমস্যাগুলো মানে আমরা সাধারণ জীবনে দেখতে পাই সেগুলো নিয়েই আসলে কাজ করতে হয়। যেমন আমাদের জলবায়ু পরিবর্তনের মেইন ইস্যুটা কিন্তু আসলে আমাদের পরিবেশ দূষণ থেকে। সো আমাদের পরিবেশ দূষণ থেকে আমাদের সারাউন্ডিং বা আমাদের দৈনন্দিন জীবনে চারপাশের এলাকাটাকে প্রতিরোধ করা এবং এর ফলে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যেই এফেক্টগুলো হচ্ছে, আমাদের সবসময় আমরা যেটা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং বলতে পারো, বা এই আচমকা বৃষ্টি, বন্যা, সাইক্লোন। সো এইসব ব্যাপারে যেই মানে সাবধানতা বা এসব করলে কি মানে প্রতিকার বা প্রতিরোধে কি করণীয়, এইসব বিষয়গুলো নিয়েই হচ্ছে আসলে ওই অলিম্পিয়াডটা। এবং আসলে আমরা বাংলাদেশে প্রাথমিকভাবে অলিম্পিয়াড বলতে যেটা বুঝি সেটা আসলে তাত্ত্বিক দিক থেকে অনেক বেশি হলেও বাস্তবিক অর্থে আমি বলবো যে জলবায়ু অলিম্পিয়াড বা মানে পরিবেশগত যেসব কম্পিটিশনসগুলো হয়, যেরকম এই অলিম্পিয়াডটা, এখানে বেশ ভালো ভূমিকা পালন করে। এবং বাংলাদেশ আসলে একটা বেশ এফেক্টেড কান্ট্রি এই ক্লাইমেট চেঞ্জের একটা ভালনারেবল স্টেটে কিন্তু আমাদের বাংলাদেশ এখন রয়েছে। সো আমার মনে হয় যে আমাদের ক্লাইমেট চেঞ্জের বা পুরো কনসেপ্টটা জানার জন্য অলিম্পিয়াডটা কিন্তু অনেক সহায়ক। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। সো এই IOCE নিয়ে যেহেতু আমরা কথা হচ্ছে, সো একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কোথায় অর্গানাইজ করা হয়? আচ্ছা, সো রাশিয়া, এটা যদি বলি তাহলে IOCE অর্গানাইজ করা হয় হচ্ছে রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে, এবং এই জায়গাটার নাম হচ্ছে সোচি। আচ্ছা, সো এটা নর্মালি কারা অর্গানাইজ করে, কারা এটার হোস্ট থাকে? এটার হোস্ট হচ্ছে ট্যালেন্ট অ্যান্ড সাকসেস এডুকেশনাল ফাউন্ডেশন অ্যালং উইথ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন অফ রাশিয়ান ফেডারেশন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এটা আসলে একটা গভর্নমেন্ট ইভেন্ট। আচ্ছা, এটা একটা গভর্নমেন্ট ইভেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সো আমার নেক্সট কোয়েশ্চেন হবে হচ্ছে যে তুমি ওখানে গিয়েছো, তো তোমার ওই ইন্টারন্যাশনাল লেভেলে তোমার কি কি ভ্যালুয়েশন রাউন্ড ছিল? আচ্ছা, সো আমাদের আসলে এই পুরো পরীক্ষাটা হয়েছে 3টা ধাপে। আমরা 3 রকম পরীক্ষা দিয়েছি একদম পুরো অলিম্পিয়াড জুড়ে। আমার প্রথম পরীক্ষাটা যদি বলি সেটা হচ্ছে থিওরিটিক্যাল রাউন্ড, যেটাকে বলা অর্থাৎ তাত্ত্বিক পরীক্ষা। এবং এই থিওরিটিক্যাল রাউন্ডের 2টা পার্ট ছিল। একটা হচ্ছে আমাদেরকে এককভাবে একটা পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে, যেটা হচ্ছে আসলে ইন্ডিভিজুয়াল রাউন্ড বলে। আর একটা ছিল হচ্ছে আমরা পুরো দলীয়ভাবে পুরো বাংলাদেশ টিম হিসাবে একটা পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম, যেটা হচ্ছে টিম রাউন্ড আর কি, টিম থিওরিটিক্যাল রাউন্ড। সো এই টিম থিওরিটিক্যাল রাউন্ডে আমাদের কাজ ছিল হচ্ছে যে বেশ কিছু একটা মানে দলীয়গত একটা প্রবলেম দিয়েছিল তারা আমাদেরকে, এবং আমাদেরকে সেটা প্রয়োজন সলভ করতে হয়েছে, এবং মানে সবাই টিম ডিসকাশন করে। কিন্তু একক অলিম্পিয়াডে আমাদেরকে সবাইকে আলাদা আলাদা ধরনের প্রবলেম দেওয়া হয়েছিল, এবং আমরা আলাদা আলাদাভাবে এসবগুলো প্রবলেম সলভ করেছিলাম। এবং সেকেন্ড যেটা বলি সেটা হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল রাউন্ড, এবং প্র্যাকটিক্যাল রাউন্ডের আবার 2টো ধাপ ছিল। একটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক এবং আরেকটা ছিল হচ্ছে ল্যাবরেটরি রাউন্ড। সো ফিল্ড ওয়ার্কে হচ্ছে আমাদেরকে ওরা একটা ন্যাশনাল রিজার্ভে নিয়ে যায়, যেটা হচ্ছে মানে ওদের একদম পাহাড়ের ভিতরে একটা জায়গায়, এবং ওখানে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের পরীক্ষা করি, মানে আমরা আবাসস্থল মানে হ্যাবিটেট যেটা বলা যায়। সো আমরা ওইখানে গিয়ে বিভিন্ন ডাটা কালেকশন করি, এবং আমাদের ওয়াটার স্যাম্পলও কালেক্ট করতে হয়েছিল এখানকার ন্যাচারাল ওয়াটারফল থেকে। এবং আমরা ওটা পরবর্তীতে নিয়ে এসে ওই দিনই আমরা ল্যাবরেটরিতে বিকাল থেকে রাত পর্যন্ত আরেকটা পরীক্ষা দিই। সেদিন তখন হচ্ছে আমাদেরকে যেই ডাটাগুলো কালেক্ট করেছিলাম সেটা নিয়ে একটা পরীক্ষা মানে লিখতে হয়েছে, এবং পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ওয়াটার এবং অ্যাসিডের স্যাম্পল ছিল, ওখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষা করতে হয়। এবং ফাইনালি হচ্ছে আরেকটা রাউন্ড ছিল, এটা হচ্ছে আরেকটা কনফারেন্সের আন্ডারে হয়েছে। ওখানে রাশিয়ান একটা কনফারেন্স ছিল হচ্ছে দ্য কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ, এবং এই কনফারেন্সের আন্ডারে হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট বানিয়েছিলাম, একটা
প্রোটোটাইপ সহ একটা ডেভেলপ প্রজেক্ট, এবং ওই প্রজেক্টের হচ্ছে আমরা প্রোটোটাইপ নিয়ে গিয়েছিলাম, সাথে একটা পোস্টার নিয়ে গেছিলাম, এবং আমাদের পোস্টারটা প্রেজেন্ট করতে হয়েছিল ওখানকার জাজদের সামনে, এবং আমাদের প্রোটোটাইপটাও তারা দেখেছিল। এবং আসলে ওই পুরো প্রজেক্টটা ছিল হচ্ছে an AI integrated wildfire prediction device, যেটার কাজ হচ্ছে যে বিভিন্ন মানে ফিল্ডে যখন আমি জিনিসটা প্ল্যান করব, ওইখানকার আশেপাশে সারাউন্ডিং বিভিন্ন ডাটা সেট কালেক্ট করে ক্লাউডের মাধ্যমে অথরিটিকে পাঠাবে, এবং ওটা হচ্ছে এআই দিয়ে আমরা মনিটর করব যে ওই জায়গাটায় আসলে ওয়াইল্ডফায়ার হওয়ার চান্স আছে কি নেই। সো এটাই ছিল আমাদের প্রজেক্টের আসলে শর্ট মানে ডেসক্রিপশন। এবং আসলে এই তিনটা রাউন্ডই আসলে মেইন ছিল, এবং এর মাধ্যমেই আমরা পুরোপুরি এভালুয়েশন স্টেজের মধ্যে ছিলাম। এই তিনটা রাউন্ডের সবগুলো সম্মিলিত হবে। বুঝতে পেরেছি। সো তুমি টিমের কথা মেনশন করেছো, সো তুমি একটা টিমের সাথে মনে হয় খুব সম্ভবত ছিল। সো তোমাদের টিমের সাইজ কিরকম ছিল এন্ড কারা কারা ছিল অ্যাকচুয়ালি? ওকে, সো আমার টিমে আমি সহ 5 জন ছিলাম, একজন টিম লিডার এবং 4 জন পার্টিসিপেন্ট। এবং আমার টিম লিডার নাম হচ্ছে ফারহান মাসুদ তাসিন। উনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে বায়োটেকনোলজিতে মাস্টার্স করছেন। এবং আমি ছাড়াও আমার দলে আরো 3 জন পার্টিসিপেন্ট ছিল, যারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য স্কুল কলেজে পড়াশোনা করছে। তাদের মধ্যে আছে হচ্ছে মাহাদি বিন ফেরদৌস, মোহাম্মদ নূর আহমদ, আর হচ্ছে এমডি আশিকুর রহমান। এই 3 জন। বুঝতে পেরেছি। সো তুমি একটা নর্মাল আমরা যেটা দেখি অলিম্পিয়াডের ক্ষেত্রে, যে সেটা হচ্ছে যে আমরা অলিম্পিয়াডে যাই, আমরা সাধারণত যেটা শুনি সে হচ্ছে ইজিপ্টে যেতে শুনেছি, ইউএসএ তে যেতে শুনেছি, এরকম অনেক কান্ট্রিতে আমরা যেতে শুনেছি। বাট রাশিয়াতে যাওয়ার কথাটা আমরা সাধারণত শুনি না। সো কেমন একটা এক্সপিরিয়েন্স ছিল তোমার, মানে ফ্রম বাংলাদেশ টু রাশিয়া, তোমাদের ফ্লাইটের এক্সপিরিয়েন্স বা কি করেছো, এটা নিয়ে যদি একটু শেয়ার করতে আমাদের। ওকে, শিওর। সো রাশিয়া আসলে বলা যায় আসলে একটা সুন্দর স্বপ্নের দেশের মতো, অসাধারণ একটা দেশ। আমি গিয়ে অভিভূত হয়ে গেছিলাম আসলে, সত্যি বলতে। আমি একদম প্রথম থেকে যদি বলি, আচ্ছা একটা ফান ফ্যাক্ট, সেটা হচ্ছে যে যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি এই রাশিয়ার এই অলিম্পিয়াডটার জন্য, তখন কিন্তু আমার এইচএসসি পরীক্ষা চলছিল আসলে। ইয়েস। এবং আমি আসলে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই আমি পরীক্ষার ওই পড়ার পাশাপাশি কিন্তু আমি এখানে প্রিপারেশন নিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমি দুটো জায়গাতেই মোটামুটি সাকসেসফুল ছিলাম। যাই হোক, যে আমার কথা হচ্ছে যে যখন এরকম প্রিপারেশন নিই, তখন আমাকে আসলে অ্যাপ্রোচ করা হয় অ্যাজ আ লাইক, আমি যেহেতু এই সবের সাথে অনেক আগে থেকে অনেক রকম অলিম্পিয়াডে ছিলাম, এই জন্য ওরা মানে আমি ওদের সাথে যুক্ত হই। এবং পরবর্তীতে আমরা সবাই মিলে কিন্তু শুধু যে জাস্ট টিম বিল্ড করা এটুকুই না, আমরা কিন্তু এখান থেকে স্পন্সরশিপও ম্যানেজ করেছিলাম, যেখানে হচ্ছে আমাদের সাথে ফ্লাই দুবাই এয়ারলাইন্স যে আছে দুবাইয়ের, সো তারা আমাদেরকে এয়ারফেয়ারটা পুরোপুরি কভার করেছিল। এবং আসলে আমাদের মুখ্য খরচ ছিল এটাই, কারণ আমাদের ওইখানে গিয়ে কিন্তু অ্যাকোমোডেশন কিংবা খাওয়া দাওয়ায় কিন্তু কোনো খরচ দিতে হয়নি, মানে ওরাই সেটা বহন করে। ইয়েস, অর্গানাইজাররাই ওই জিনিসটা পুরোপুরি কভার করে দেয়, আমাদের কিছু করতে হয় না। সো আমাদের আসলে সবচেয়ে বড় খরচের যে জায়গাটা, সেটা হচ্ছে আসলে প্লেনের বা বিমানের যাতায়াতের যে খরচটা, এবং আসলে এটা পুরোটা ওয়েভ করে দেওয়া হয়েছিল ফ্লাই দুবাই এয়ারলাইন্স থেকে। এবং মানে একদম পুরোপুরি আমরা সুন্দর মতো ওখানে যাই, গিয়ে বেশ কিছু মজার কাহিনী। তারপর আমি ওখানে গিয়ে তো প্রথম রাতটা স্বপ্নের মতো একটা রাত, বিদেশে প্রথম বাবা মা ছাড়া, হ্যাঁ বাবা মা ছাড়া একটা জায়গায়, মানে একটু ভয় ভয় লাগছে। রাশিয়ায় তো অনেক রকম কথা শোনা যায়, তো আমি হালকা ভয় ছিলাম, আবার এক্সাইটেডও লাগছিল, এত দূরে বাবা মা ছাড়া কখনো যাওয়া হয়নি। তো যাই হোক, পরবর্তীতে যখন মানে অ্যাডজাস্ট হলাম, পরীক্ষা দেওয়া শুরু করলাম, তখন ধীরে ধীরে আসলে অন্যান্য দেশের পার্টিসিপেন্টদের সাথে যখন পরিচয় হইলো, তখন আসলে মনে হলো কি যে না, এই জায়গাটা আসলে মানে
ছেড়ে যাওয়ার মতো না। যখন আমি চলে আসি তখন আমার খুব খারাপ লাগছিল যে আরো আবার থাকতে কবে পারলে আসবো। ভালো। হ্যাঁ, আরো থাকতে পারলে ভালো হতো। Yes, আমি আনরিয়েলিস্টিক চিন্তা করছিলাম যে আবার কবে আসবো। বুঝতে তো পেরেছি। এই জন্যই মানে আমি আসলে বলবো যে খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল। আমি চিন্তা করতে পারিনি যে এরকম একটা জায়গায় গিয়ে আমি এত রকম মেমোরিজ বানাবো বা এত রকম কাজ করতে পারবো যেটা আসলে আমার সারা জীবন আমার সাথে থাকবে। এবং বাট আলহামদুলিল্লাহ আমি পারছি অ্যান্ড আই এম হ্যাপি অ্যাবাউট ইট। এটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর একটা জিনিস আমাদের সাথে শেয়ার করেছে। অ্যান্ড ইয়েস, বাট আরেকটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট তুমি সেটা শেয়ার করেছো যে তোমার এইচএসসির চলছিল অ্যাকচুয়ালি, তুমি যখন প্রিপারেশন নিচ্ছিল, তো অ্যাকচুয়ালি তুমি কিভাবে টাইম ম্যানেজ করতা? অ্যান্ড ওভারঅল আমরা স্পেশালি বাংলাদেশে যারা আছি, তুমি এনসিটিভি কারিকুলাম যেহেতু, তো আমাদের কিছু অনেক সেটব্যাকস থাকে, কিছু মানে প্রবলেমস থাকে, আমরা সেটা ফেস করি, যেটা সাথে আমাদের ইন্টারন্যাশনালে বাকি কান্ট্রিদেরকে সেরকম ফেস করতে হয় না। সো এগুলো তুমি টাইম কিভাবে ম্যানেজ করতে, তোমার সেটব্যাকস গুলো যদি একটু ব্যাখ্যা করতে। আচ্ছা, সো আমরা যেহেতু আসলে এনসিটিভি কারিকুলাম, আমাদের একাডেমিক সিলেবাস কিন্তু খুবই ডাইভার্স, আমাদের অনেক জিনিস নিয়ে কিন্তু স্টাডি করতে হয় একসাথে। আমার কিন্তু মানে একটা পার্টিকুলার টপিক নিয়ে, একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে যে ডিপ স্টাডি করবো সেটা কিন্তু আমরা করার সময় পাই না। আমাদেরকে যেরকম বাংলা পড়তে হয় সেরকমভাবে আমাদের ফিজিক্স পড়তে হয়, সেরকমভাবে আমাদের বায়োলজি পড়তে হয়, সবগুলো কিন্তু বেশ হেক্টিক একটা সিচুয়েশনের মধ্যে আমরা থাকি। ইয়েস, কিন্তু এই জন্য আসলে আবার মনে করো এইচএসসি কিন্তু বলা যায় বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সবচেয়ে ক্রুশিয়াল একটা পরীক্ষা। আসলে আমি যখন পরীক্ষাটা দেই বা যখন আমি আসলে টিমের সাথে যুক্ত হই, আমি খুবই মানে ইনথুজিয়াস্টিক ছিলাম টু মানে পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম। সো আমি আসলে খুবই মানে আমার স্লিপ শিডিউল একদম পুরোপুরি হয়ে গেছিল, মানে মেস আপ হয়ে গেছিল। আমি ট্রাই করছি যতটুকু ব্যালেন্স আউট করা যায়, যদিও কিছু গ্যাপ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি ট্রাই করছি এবং আলহামদুলিল্লাহ মানে না ঘুমিয়ে দুটো জায়গাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট বা ভালো আউটকাম আসছে। এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় মানে জাগলিং ছিল এই পুরো জার্নিতে। আর যদি আমি ওখানে গিয়ে কোনো সেটব্যাকের কথা বলি বা আমার কাছে যেটা পার্সোনাল হিন্ডারেন্স লাগছে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা আসলে ওইভাবে বলবো না, কারণ আমাদের 8-10টা দেশের মতো বাংলাদেশের অবস্থা তখন ছিল না, কিন্তু তারপরেও আমি যেটা দেখেছিলাম যে পার্শ্ববর্তী আমাদের বিভিন্ন দেশ থেকে কিন্তু অলিম্পিয়াডগুলো মানে স্টুডেন্টগুলোকে পাঠানো হয়, এবং এই রাশিয়ার ইভেন্টটা কিন্তু একটা গভর্নমেন্ট ইভেন্ট। সো ওরা আসলে এইসব ইভেন্ট বা এইসব প্রতিযোগিতায় অনেক মানে ফান্ড দেয়, মানে আমাদের ডোনেট করা হয় গভর্নমেন্ট থেকে। বাট আনফর্চুনেটলি বাংলাদেশ থেকে শুধু আইওসির জন্য না, আমি কোনো অলিম্পিয়াডেই আসলে তেমন কোনো সাহায্য বা দেখি নেই, যদিও এইসবে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের ব্যাপক আগ্রহ। একটা অলিম্পিয়াড কিন্তু বলা যায় কি যে বাংলাদেশ স্টুডেন্টের ফার্স্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে একটা অলিম্পিয়াড কাউন্ট করে। সো আমি আসলে ছোট থেকে বড় হতে যা দেখেছি যে এইসব আসলে আমাদের ব্যয়টা তুলনামূলকভাবে কম, এবং আই হোপ এটা ফিউচারে ফিক্স হবে। আর সেকেন্ড হচ্ছে যে মানে এইটাই আসলে একটু মানে খারাপ লেগেছিল যখন আমরা স্পন্সর্স নিয়ে যাই, আমাদের টি শার্টের উপরে ফ্লাই দুবাইয়ের লোগো লাগানো, আর কোনো টিমের কোনো স্পন্সর্স নাই। ওরা দেখে অবাক হয়ে গেছে যে তোমরা এই লোগো নিয়ে কেন আসছো। আমরা বলছি কি যে আমাদের প্লেন করছে, ওরা স্পন্সর করছে আমাদের যাতায়াত খরচটা। ওরা আমাদেরকে বলছে কি যে কেন তোমাদের গভর্নমেন্ট করে না। আমরা একটুখানি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম যে আসলে কিভাবে বলবো, এখন দেশের ব্যাপার, আবার ওদের সামনে আমাদের একটা ইমেজ মেনটেন করতে হবে। সো এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের দেশে আসলে প্রয়োজনীয় যন্ত্রপাতি খুব কম ইন ল্যাবরেটরি রাউন্ডস, বিকজ আমি যখন ওখানে গিয়ে ওই পার্টিকুলার টুলসগুলো দেখি যেটা আমার ল্যাবরেটরিতে ওরা ইউজ করতেছিল, আমি আসলে বাংলাদেশে কোনোদিন এসব দেখি নাই। এখন ওই 4 ঘন্টার মধ্যে আমাকে ফিগার আউট করতে হয়েছে যে কোন জিনিসটা কিভাবে ইউজ করতে হয়। ওরা একটা শর্ট ম্যানুয়াল দিয়ে রাখে, কিন্তু আমি ম্যানুয়াল দেখে তো আর করা যায় না।
এটা পুরোপুরি এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। এই জন্য মানে ওইখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশের যদি হাই স্কুলগুলোয় বা যদি কোনো একটা প্রাইভেট ল্যাবরেটরি হিসাবগুলো যদি একটুখানি আরো ভালো মানের যন্ত্রাংশ থাকে, তাহলে আসলে আমাদের খুবই সুবিধা হয় যখন আমরা এই সকল বড় বড় কম্পিটিশনসগুলোতে যাই। এবং নট জাস্ট আইওসি, আমি অনেক অলিম্পিয়াডের অনেক স্টুডেন্টের সাথে আমার পরিচয় আছে। সো তাদেরকেও আমি যখন জিজ্ঞেস করি, ওরাও এটাই বলে যে আমরা থিওরিটিক্যাল রাউন্ডে অনেক ভালো করি, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল রাউন্ডে গিয়ে বাদ পড়ে যাই, এই জন্য আমাদের ভালো মেডেল আসে না। তো তখন যখন এটা শুনি, কারণ আমাদের বাংলাদেশের প্রেস্টিজটা কিন্তু আসলে এই সকল বিষয়ের সাথে জড়িত, এই জন্যই আমার কাছে মনে হয় যে যদি যন্ত্রাংশটা একটু মানে যন্ত্রাংশের অ্যাভেলেবিলিটি যদি আমরা একটু বাড়াতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এই তো, আর তেমন কোনো সেটব্যাক ফেস করতে হয়নি, আলহামদুলিল্লাহ সবকিছু স্মুথ ভাবেই ছিল। ওভারঅল এটা একটা খুবই কনসার্নিং একটা ইস্যু, কারণ আমাদের হাই স্কুলারদের জন্য প্লাস কলেজে যারা পড়ি, তো বাংলাদেশে এক্সট্রা কারিকুলার বলতে আমাদের সবার আগে অলিম্পিয়াডের কথাই মাথায় আসে। সো এই জায়গাটা যদি আমাদের একটু ফান্ডিং বা এই জায়গাটা যদি আমরা ল্যাবরেটরি ফ্যাসিলিটিস যদি থাকে, তাহলে দেখা যায় যে আমাদের যারা পটেনশিয়াল যারা আছে তাদের একটা সুবিধা তৈরি হয়। সো এদিক দিয়ে গেল, বাট তারপরও দুঃখের মাঝে একটা সুখের একটা বিষয়, সেটা হচ্ছে যে তুমি বাংলাদেশ থেকে গোল্ড মেডেল, এটা অ্যাকচুয়ালি ছোটোখাটো কোনো বিষয় না। সো গোল্ড মেডেল পাওয়ার পর মানে তুমি যখন তোমার নামটা নিয়েছে গোল্ড মেডেলের জন্য, তোমার অনুভূতিটা কী ছিল, কিভাবে তুমি জিনিসটাকে ফিল করেছো, এটাই। তো আসলে আমি যখন পরীক্ষাটা দেই, আমার আম্মু এই কথা মাঝে মাঝেই বলে যে যখন আমি পরীক্ষা দিয়ে বের হয়ে হলো লাঞ্চের জন্য যাচ্ছিলাম, আর আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম। তো আম্মুকে আমি বলছিলাম যে আম্মু, আমি বাংলাদেশে যেরকম অলিম্পিয়াড দিই ওইখানের থেকেও এইখানে ভালো হয়েছে। তো আমার আম্মু এই কথাটা বলে মানে খুব হাসাহাসি করে যে তুমি যখন এটা বলছো তখন আমি বলছিলাম ভালো কিছু একটা পাবা। তো আমি আসলে যখন আমাদের প্রাইজ গিভিং সেরেমনিটা হয়, তখন হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দেয়, তারপরে সিলভার, তারপর হলো গোল্ড। সো এরকম ভাবে তো চলতে থাকে। তখন ব্রোঞ্জের নাম আসতেছে না, এটা আমি কি ব্রোঞ্জের উপর আসে না, সিলভারও আসতেছে না, তাহলে তো আমি হয়তো পাবোই না। এক্স্যাক্টলি, আমি হলো যে ব্রোঞ্জ সিলভারের নাম ডাকলো, আমি দেখি আমাদের দেশের কারোর নাম নাই। আমার বলতে গেলে যে অনেকেই আমার চারপাশ থেকে উঠে গিয়ে মেডেল নিতেছে, যাই হোক মানে পুরস্কার পাচ্ছে তারা। তখন আমার একটুখানি টেনশন বেড়ে গেল। তখন আমি মানে চিন্তা করতেছি, দোয়া করতেছি। এখন এর মধ্যে হলো গোল্ড মেডেলের অ্যাওয়ার্ডটা দেওয়ার আগে তারা হলো মিউজিক বা মানে মিউজিক পরিবেশনা করছে। হ্যাঁ, তো আমি মানে ওদেরকে বলছি, আরে ভাই তুই গান বাদ দে, তুই আগে রেজাল্ট দাও, আগে পরে গান পরে দেখতেছি। এক্স্যাক্টলি। তো আমি কথা ছিল যে গানটা পরে শুনি, আগে তুমি আমাকে রেজাল্ট দরকার। এই জন্য আমি মনে করো যে গান যতক্ষণ ছিল আমার মনে আছে আমি গান একটু এনজয় করতে পারি না, আমি প্যানিকে। সো তারপরে যখন আর রাশিয়ানরা তো একটু মানে ওদের অ্যাকসেন্টটা একটু অন্যরকম ইংলিশের। সো আর ওরা আসলে ইয়াতেও বলে না, মানে ওরা বলে রাশিয়ানে, কিন্তু ওরা হচ্ছে একটা ট্রান্সলেটর ডিভাইস দিয়ে দেয়, সেটা কানের সাথে লাগানো থাকে। আমরা ইউএন এ যেরকম ডিভাইস গুলো দেখি কিছুটা ওরকম। সো ওই ডিভাইস গুলো হচ্ছে সাথে লাগানো থাকে, ওইখানে হচ্ছে আর একজন ট্রান্সলেটর ইংলিশে অনুবাদ করে। সো ওই ট্রান্সলেটর যে ইংলিশে অনুবাদ করছে, সে আমার নামটা একটু অন্যভাবে নিয়েছে। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে আসলে আমি কিনা। সো যখন বলছে বাংলাদেশ আর মুহাম্মদ নাম শুনছি, তখন আমি বলছি কি আর কারো নাম নাই, তাহলে মানে আমি। তারপরে আমি ওরকম শিওর ছিলাম না, বাট আমার পিছনে হলো মিয়ানমার টিম ছিল। সো ওরা আমার পিঠ চাপড়ে দিয়ে বলছে কি তোমাকে ডাকছে, তুমি যাও, মানে ইংলিশে বলতেছে আর কি। সো তখন আমি বুঝলাম যে আচ্ছা আমার নাম ডাকছে। দেন আমি ওখানে গেলাম, গিয়ে তারপরে অ্যাওয়ার্ডটা কালেক্ট করলাম। অ্যান্ড আসলে ওই সময় বেশ বড় বড় মানুষরা উপস্থিত ছিলেন, বেশ কিছু জাজ উপস্থিত ছিলেন, তারা খুব খুশি হয়েছিলেন বা আমার ওভারঅল পারফরমেন্সে। যেহেতু আমি আসলে শুধু থিওরিটিক্যাল না, আমি কিন্তু আরেকটা যেটা অ্যাওয়ার্ড ছিল সেটার কথা যদি বলি, বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড। সো এইটা আসলে ছিল হচ্ছে, এটা আমরা পুরো টিম মিলে করেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের ইউএন গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক রাশিয়া যেটা আছে, এটা হচ্ছে জাতিসংঘের একটা শাখা অর্গানাইজেশন। সো ওরা হচ্ছে একটা প্রোগ্রামের আয়োজন করেছিল, যেখানে হচ্ছে আমাদের এসডিজি কে মানে অর্জন করতে যে কয়েকটা মানে লক্ষ্যমাত্রা আছে, সেগুলো অর্জন করতে কিছু প্রজেক্ট মেনশন করতে হতো। এবং আমরা ওখানে আসলে 3টা
আলাদা আলাদা প্রজেক্ট মেনশন করেছিলাম এবং ওই 3টা প্রজেক্টের ইন্টারপ্রিটেশনটা এত ভালো হয়েছিল আর পরবর্তীতে আমাদের কিছু কোয়েশ্চেনও করে জাজরা, ওগুলার মানে অ্যান্সারও আমরা খুব ভালোভাবে দিতে পেরেছিলাম এবং এটার পরবর্তীতে আমিও আশাবাদী ছিলাম যে না, এখান থেকে ভালো একটা আউটকাম বের হয়েছে, হয়তো ভালো কিছু আসতে পারে। কিন্তু ওইখান থেকে আমরা টিম মানে বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ডটাই ওখান থেকে আমরা পেয়ে গিয়েছি। তো সবগুলা টিমের মধ্যে সবচেয়ে ভালো প্রেজেন্টেশন আমাদের হয়েছে। সো আসলে আমি বেশ খুশি বা মানে খুব খুশি উৎসাহী ছিলাম যে না, ভালো কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ, যে টিমেরও একটা ভালো অ্যাওয়ার্ড আছে এবং ইন্ডিভিজুয়ালি আমি আলহামদুলিল্লাহ গোল্ড পেয়েছি। সো এটাই। আচ্ছা, সো এই লাইক গোল্ড মেডেলের সবাই যেরকম আস্ক করে একটা সাকসেসের পিছনে সবার অ্যাকচুয়ালি অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অনেকের ইন্সপাইরেশন কাজ করে। সো তুমি কাদেরকে বা কোন কোন ফ্যাক্টরসকে তুমি থ্যাঙ্কস দিও? প্রথমেই তো আসলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতেই হয়, তার কথা ছাড়া কিছুই হয় না। এবং পরবর্তীতে আসলে বাবা মা ভাই বোন তাদের আসলে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তারা আমাকে আসলে, আমি যদি বলি বাবা মার কথা, তারা আমাকে এইচএসসি সময় আসলে জিনিসগুলো করতে দিয়েছে, আমাকে পার্টিসিপেট করতে দিয়েছে, এটা আসলে অনেক বড় পাওয়া। যখন আমি ফার্স্টে বলি বা ফার্স্টে ইনভাইটেশন লেটারটা আমার আসে, তখন আমার এইচএসসি পরীক্ষা চলমান। তখন আমার মামা চাচারা বা আমার কাজিনরা ওরা বলেছিল যে তুমি এইচএসসির পরে অনেক কিছু মানে অনেক পাবা, তোমার এখন এত করার দরকার নেই। কিন্তু আমি আসলে মানে নড়তে পারিনি, আমি আসলে বলছি কি আমি যাবই। সো আমি তারপরে গেলাম এবং মানে যেটা পাওয়ার। এবং আসলে পরবর্তীতে আমার ধন্যবাদ দিতে চাই আমার শিক্ষক আর আমার অবশ্যই আমার টিমকে আমার ধন্যবাদ দিতেই হবে, যাদের সাথে আমি গিয়েছি, কারণ তারা ছাড়া আমি আসলে কিছুই পাইতাম না। আমি যদি ওখানে গিয়ে যদি মানসিক প্রেসারে থাকতাম বা যদি আমার কোনো রকম সমস্যা হইতো, তাহলে আমি তো করতে পারতাম না যেটা আমি এখন করেছি। সো অশেষ ধন্যবাদ আমার টিম লিডার, আমার বাকি ফ্রেন্ডস বা আমার টিমমেটসদের, মাহাদি, নূর, আশিক আর তাসিন ভাই অবশ্যই মানে আমার টিম লিডার আর কি। সো তাদের ছাড়া আমার এটা পসিবল হইতো না, তাদের আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। এবং আসলে এই তো সবাই এর মানে সবার কন্ট্রিবিউশন আসলে একটু একটু করে আছে। হ্যাঁ, এখন যারা রিলেভেন্ট আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। রাশিয়ান যে আমাদের সাথে যে অথরিটি ছিল তারা অনেক ভালো ছিল এবং জাজরা আমাকে অনেক হেল্প করছে। আমি কোয়েশ্চেন নিয়ে গেলে তারা আমাকে তার আগের দিন রাতেবেলা আমি পড়তে পড়তে কোয়েশ্চেন পেলে তারা সেটা হেল্প করছে। এই তো সবাইকেই আসলে ধন্যবাদের কোনো শেষ নেই, কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সো তোমার কথা শুনে অ্যাকচুয়ালি ভালো লাগলো। তো আমরা অ্যাকচুয়ালি দেখি যে আমাদের সাকসেসের পিছনে অ্যাকচুয়ালি জাস্ট একটা ফ্যাক্টর না, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অ্যান্ড সেটারই অ্যাকচুয়ালি ফলাফল হিসেবে আমরা একটা ভালো সাকসেস পাই। সো প্রত্যেকটা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিসই আমাদের অ্যাকচুয়ালি কেয়ারে রাখা উচিত। সো ওভারঅল আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো ফার্স্ট আমরা ইভেন্টের সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করবো যে এই ইভেন্ট অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি, বা এটা এই ইভেন্টটা কেন গুরুত্বপূর্ণ, মানে এতটা ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কান্ট্রিজ থেকে কিন্তু যায়। অবভিয়াসলি এটা একটা সিগনিফিকেন্স আছে। সো এটার সিগনিফিকেন্সটা নিয়ে যদি আমাদের একটু শেয়ার করতাম। আচ্ছা, সো ফার্স্ট অফ অল সব অলিম্পিয়াডের মতোই আসলে মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের যে সকল অলিম্পিয়াড হয়, যেরকম আইওসি যেরকম একটা, এখানে আসলে আলাদা রকম একটা গুরুত্ব কাজ করে। সেটা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন রকম মানুষ আসে, সবার ভৌগোলিক অবস্থান কিন্তু এক না, সবার যে পরিবেশের অবস্থা এক না। আমার মনে করো যে আমাদের সাথে কাতার থেকে টিম ছিল, ওদের চারদিকে কিন্তু বালু বা মরুভূমি। মনে করেন আমাদের দেশ থেকে আমাদের এখান থেকে আফ্রিকার টিম ছিল, ওদেরও কিন্তু আরেক রকম জলবায়ু বা আবহাওয়া। আবার সেন্ট্রাল আমেরিকা থেকে ছিল, রাশিয়া থেকেও ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, পাকিস্তান এরাও ছিল। সো আসলে রিজিয়ন ওয়াইজ যে আলাদা আলাদা এনভায়রনমেন্ট, এখানে কিন্তু আমাদের প্রত্যেকের এনভায়রনমেন্ট নিয়ে আইডিয়া কিন্তু অন্যরকম। যেরকম আমার যেরকম একটা কথা যে কাতাররা কিন্তু কোনোদিন কোনো মুষলধারে বৃষ্টি দেখেনি, যেটা কিন্তু আমরা বাংলাদেশে প্রতিদিন দেখি বা বর্ষাকালে। সো এরকম যে আমাদের যে একটা এক্সচেঞ্জ হয়েছে, আমরা যে একজন আরেকজনকে নিজেদের মানে আবহাওয়া, জলবায়ু আর আমাদের পরিবেশ নিয়ে যে বলতে পারছি, বা আমরা একসাথে কাজ করেছি, যখন আমাদের 3টা টিম একসাথে এরকম করে গ্রুপ করে দেওয়া হয়েছিল একটা কাজে। সো আমরা যখন এইভাবে কাজ করেছিলাম বা আমরা যখন কথায় আর একজন আরেকজনের সাথে বলেছি, তো আমরা আসলে অনেক কিছু জানতে পারছি একজন আরেকজনের ব্যাপারে। এবং এই জিনিসটাই কিন্তু আসলে একসময় পুরো পৃথিবীর যে বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবেশের অবস্থা সেটা সম্পর্কে আমাদের জানান দেয়।
এবং আসলে যেহেতু আমরা বাংলাদেশে একটা ক্লাইমেট ভালনারেবল রিজিয়ন, আমরা যখন একটা ইন্টারন্যাশনাল স্টেজ পাই আমাদের দেশকে এভাবে রিপ্রেজেন্ট করার, আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জ্ঞান নিতে পারি, কারণ ওখানকার যারা জাজ বা যারা মানে গেস্ট ছিলেন তারা কিন্তু সবাই বেশ কোয়ালিফাইড মানুষজন। এবং আসলে তাদের সাথে যখন কথা হওয়া কিন্তু ওইখানেই শেষ না, তাদের সাথে কিন্তু এখন আমরা কাজ করতে পারি। আমার সাথে কিন্তু এখন অনেকের পার্সোনাল কানেকশন হয়ে গিয়েছে। সো এই যে কাজ করার যে স্কেলটা, বা যখন আমি রাশিয়া থেকে বাংলাদেশে আসলাম তখন কিন্তু আমি একটা বেশ ভালো নিউজ পেপার বা মিডিয়াতে কিন্তু ভালো একটা এক্সপোজার পেয়েছি। সেটা কিন্তু আমাকে দেশের বড় বড় স্টেজে গিয়ে হেল্প করেছে যে আমি আসলে একজন মানে একটা ইন্ডিভিজুয়াল আছি বাংলাদেশে এরকম। সো আমি যদি পার্সোনাল ইনফ্লুয়েন্সের কথা বলি বা যদি একদম এই ইভেন্টের সিগনিফিকেন্সের কথা বলি, আসলে এইভাবেই হেল্প করে অ্যালং উইথ নর্মাল কালচারাল এক্সচেঞ্জ বলো বা জ্ঞান আহরণ বলো, এটা তো সব অলিম্পিয়াডই হয়। কিন্তু শুধু যদি পরিবেশগত অলিম্পিয়াড যে সকল আছে বা প্রোগ্রামগুলো আছে সেগুলোর কথা বললে এইগুলো একটু ইউনিক রকমের পার্সপেক্টিভ, যেটা আমি আসলে অন্যগুলোয় তেমনভাবে দেখতে পাইনি। বুঝতে পারছি। ওয়েল, অ্যাকচুয়ালি আমাদের একটা অলিম্পিয়াডে একটা বলা যায় যে একটা ভুল ধারণা, একটা লিমিটেশন। সেটা হচ্ছে যে আমরা ভাবি যে অলিম্পিয়াডে যাব, পরীক্ষা দিব, চলে আসবো, কিছু ফ্রেন্ডস হবে, কিছু ভালো মেমোরিজ হবে। বাট দ্য থিং ইজ, সে যেটা বললো সেটা হচ্ছে যে একটা কাজের স্কোপ তৈরি হয়। কারণ তারা যেখানে যায়, যেখানে অবভিয়াসলি অনেকের সাথে কানেকশন হয়, অ্যান্ড যে এইসবে যারা পার্টিসিপেট করে তারা কিন্তু জাস্ট বসে থাকে না, তারা এইসব জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করে। সো দেখা যায় যে এগুলো নিয়ে অ্যাওয়ারনেসও তৈরি হয়, প্লাস এসব ফিল্ডে বাংলাদেশের থেকেও অনেক ওয়ার্ক আমরা পাই, অনেক রিসার্চ আমরা পাইতে থাকি। সো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু যারা আমরা অলিম্পিয়াডে ইন্টারেস্টেড। সো এটা একটা পয়েন্ট আমি মনে করি যে মাথায় রাখা দরকার যারা অলিম্পিয়াড দিতে চায়। বাট হ্যাঁ, তারপরও কিন্তু লাইক এনভায়রনমেন্টাল সায়েন্স না, লাইক আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, যদিও এটা অ্যাকচুয়ালি জলবায়ু দিক দিয়ে আমরা পড়ে আসছি যে আমরা অনেকটা ভালনারেবল, আমরা অনেকভাবে এফেক্টেড হচ্ছি। সো তারপরও এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে আমাদের অতটা অ্যাওয়ারনেস নাই। সো এই এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে আমাদের জানার অনেক লিমিটেশনস আছে, আমরা ঠিকমতো জানি না। সো এই জিনিসটা নিয়ে যদি আমাদের এমন কিছু বলতা যেটা আমরা অ্যাকচুয়ালি জানি না সাধারণত। এখন এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু বাংলাদেশে আসলে টেক্সট বুকের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের যে জানতে হবে এনভায়রনমেন্ট নিয়ে, আমরা কিন্তু বাস্তবে খুব বেশি একটা এনভায়রনমেন্ট নিয়ে মাথা ঘামানো হয় না। এখন আমাদের যেই চারদিকের পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু বেশ বড় রকমের ক্ষতি। আমাদের দেশের যে লেভেলের পলিউশন হয় সেটা কিন্তু অন্য অনেক দেশের তুলনায় অনেক বেশি আকারে পরিবেশ দূষণটা হয়। এই জন্য আমার কথাটা হচ্ছে যে মানে আমরা যদি এই এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে আরো বেশি জানতে চাই, আমাদের আসলে পড়তে হবে। যেটা এখন আসলে মানে সিনিয়র সিটিজেনদের মতো কথা হয়ে যাচ্ছে যে জানতে হলে পড়তে হবে। এখন আমি আসলে পড়া বলতে যে শুধু বই পড়ার কথা বা শুধু রিসার্চ পেপার ঘাটাঘাটির কথা বলছি তা না। তুমি যদি এনভায়রনমেন্ট নিয়ে যদি প্রথমেই কাজ করতে যাও, তুমি অনেক কিছু দেখবা। কারণ আমাদের দেশে এই এত বেশি মাত্রায় পলিউশন হয় যে আমরা আসলে রাস্তায় বের হলে বুঝি যে আমাদের এনভায়রনমেন্টের কতটা খারাপ অবস্থা। আমাদের চারদিকেই পলিথিন পরে থাকতে দেখা যায়। ওই কত রকম ঢাকার বায়ুর কথা তো ঢাকার বায়ুর কথা নাই বলি, AQI যত বেশি। আসলে আমরা বুঝি যে আমাদের এনভায়রনমেন্টটা খারাপ, কিন্তু আমরা আসলে এনভায়রনমেন্টটাকে সাস্টেইনেবল করার জন্য কোনো স্টেপ নিতে চাই না বা নিতে পারতেছি না। এইটার আসলে যেটা বলবো যে ল্যাক অফ এথিক্স বলা যায়, অ্যাওয়ারনেস। ইয়েস। সো এটার জন্য যদি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যদি কারোর পড়ার আগ্রহ থাকে, তাহলে তাকে আমি প্রথমেই বলবো কি বিভিন্ন রকমের বই আছে, বিভিন্ন রকমের রিসার্চ পেপার আছে, বিভিন্ন রকমের ইউটিউব ভিডিওস আছে। ইউটিউব ভিডিওস কিন্তু এখন বর্তমানে বেশ অনেক ভালো একটা মাধ্যম জানার জন্য। আর AI তো সব কিছুর জন্য ইউজ হচ্ছে। আর আমাদের যেটা কথা সেটা হচ্ছে কি যে আমরা যদি পারি আমাদের দেশটাকে আমাদের নিজেদেরই ভালো করতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পুরো পৃথিবীতে তোলপাড় চলছে, হাজার হাজার রকমের নতুন নতুন চাকরি হচ্ছে প্রতিটা বছর। মানুষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এনভায়রনমেন্টাল মানে সহনশীল যে উদ্ভিদগুলো আছে, মানে পরিবেশ দূষণ সহনশীল উদ্ভিদ, বা মনে করো যে আরো বিভিন্ন রকমের নতুন নতুন ম্যাটেরিয়ালস নিত্যদিনে কিন্তু উদ্ভাবন হচ্ছে এই বিভিন্ন রকমের মোকাবেলা করার জন্য, প্রবলেম মোকাবেলা করার জন্য। এই জন্যই আমার কথা হচ্ছে যে যদি আমরা পারি, আমাদের আসলে এই জিনিসগুলো নিয়ে জানা উচিত এবং কাজ করা উচিত ফর আ লং টার্ম।
নট জাস্ট আমি একটা গাছ লাগাইলাম হয়ে গেল, কারণ আমাদের দেশে গাছ লাগাইলে পরবর্তী দিন আরেকজন পা দিয়ে মারায় চলে যাবে। আবার মনে করো যে আমি জাস্ট যদি একদিন ট্র্যাশ পরিষ্কার করি তারপর আমি আর নাই, তাহলে হবে না। আমাদের আসলে এখানে লং টার্ম একটা চিন্তা করা লাগবে, সাস্টেনেবল প্ল্যান দরকার। আর এই মোটিভটাই আসলে আমার মাথায় গত 2-3 বছর ধরেই খেলছে। নট জাস্ট লাইক আমি এই অলিম্পিয়াডটা দিয়ে আসার পর আমার চিন্তা হয়েছে এরকম, কিন্তু আসলে আমার তেমন কোনো পরিচিতি ছিল না বা স্কোপ ছিল না। আমি একটা সাধারণ হাই স্কুল বা কলেজের ছাত্র ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি রাশিয়া থেকে আসার পর বিভিন্ন মানুষের সাথে কথা হয়েছে, বিভিন্ন মানুষ আমার চিন্তাকে অ্যাপ্রিসিয়েট করছে, এবং ফাইনালি আমি আমার একটা নিজের এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন বানাইছি। সেটা হচ্ছে যে সাস্টেনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক, SLSN। সো এই অর্গানাইজেশনটা কিন্তু বলা যায় কি যে তোমার মনে করো যে এই লং টার্ম ডেভেলপমেন্টের দিকে ফোকাস করে, যেটা আমার আসলে ভিউ। আমি মনে করো এখানে আমাদের রিসার্চ ইনিশিয়েটিভস নেওয়ার প্ল্যান আছে ইন দ্য ফিউচার ইনশাআল্লাহ। আর অবশ্যই যেটা বললাম যে যেটা আসলে আমাদের সত্যিকারের লাভ হবে আমাদের বাংলাদেশের, সেটা কিন্তু আমাদের এখান থেকে করাটাই মুখ্য বিষয়, আমাদের ইচ্ছা। সো এটাই, জানতে হলে পড়তে হবে, যেটা আবার বললাম। আর হচ্ছে যে খুব কাজ করতে হবে, শুধু বসে থাকলে হবে না। যে আমি জানি বলে আমি যে বসে থাকবো তা না। আমরা একজনের পরিবর্তনে কিন্তু, মানে একজনের কাজে কিন্তু অনেক পরিবর্তন আনা সম্ভব, যেটা আমরা আগেও দেখেছি বিভিন্ন এক্সাম্পল। সো এটাই, এখন আর কি বলবো। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ওভারঅল সব জিনিস কিন্তু র্যাপ আপ হয়ে গেছে, বাট তারপরও একটা কোশ্চেন কিন্তু থাকে, সেটা হচ্ছে যে আমরা কি করে এই IOC-তে যেতে পারি, কি কি রিসোর্সেস আমাদের দরকার। সো তুমি যদি একটু বলতে, মানে কি কি রিসোর্স তুমি ইউজ করেছো, ইউটিলাইজ করেছো, কোন কোন সোর্সেস ছিল তোমার? আচ্ছা, আসলে আমাদের পুরো দুনিয়ায় এখন ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, এবং আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কি বলবো রিসোর্স, যেটা বললা তুমি, রিসোর্স টার্মটা ইউজ করি। সো এটা পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে রিসোর্সটা অনেক স্ক্যাটার্ড। অনেক জায়গায় একটা জিনিস, আরেক জায়গায় কিন্তু আরেক জিনিস। এটা কিন্তু একসাথে কোনো জায়গায় সংমিশ্রিত করা না। আর আমার আসলে এইভাবেই পড়ালেখা করতে হয়েছে। হয়তো আমি একটা বুক ডাউনলোড করেছি, কিংবা আমি হঠাৎ করে একদিন নীল খেতে গিয়ে একটা পুরোনো বই কিনে নিয়ে এসেছি, 1000টা দাগাদাগির মধ্যে আমি পড়ালেখা করছি। সূত্র এখান থেকে একটা নেওয়া, ওইখান থেকে একটুখানি মডিফাই করে নেওয়া, এইভাবে আমি পড়ালেখা করছি। আচ্ছা, যারা ভাবে যে ক্লাইমেট সায়েন্সে কোনো সূত্র নেই, তারা কিন্তু ভুল। ক্লাইমেট সায়েন্স কিন্তু আমাদের রসায়ন 2য় পত্রের 1ম চ্যাপ্টারের মতো কিছুটা, পরিবেশ রসায়ন যেটা আছে কিছুটা। সো যাই হোক, যে এখানেও তো অর্গানিক কেমিস্ট্রি একটা বড় ভূমিকা থাকে। তারপরে যেটাই কথা, সেটা হচ্ছে যে এই সকল বিষয়গুলো হচ্ছে আসলে অনেক স্ক্যাটার্ড থাকে, যেটা আসলে একসাথে করে নিয়ে আসতে হয়। আর হচ্ছে যে যদি বাংলাদেশ থেকে কেউ IOC-তে পার্টিসিপেট করতে চায়, আমরা এই বছর আমি আর আমার কিছু বন্ধু মিলে ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা এই বছর IOC-টা আমাদের দেশ থেকে দল নিয়ে যাব, এবং তারা ওখান থেকে পার্টিসিপেট করবে। এবং আই হোপ, কারণ আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট বিভিন্ন প্রবলেম ফেস করছি, অ্যান্ড আই হোপ অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ ইনশাল্লাহ দ্যাট আমি যে প্রবলেমগুলো ফেস করছি, এই বছর যে স্টুডেন্টরা যাবে, যদি আমি বেঁচে থাকি, তাহলে কোনো রকম ওই প্রবলেমগুলো ফেস করবে না ইনশাআল্লাহ। আর এটাই কারণ আমি বেশ মানে অনেক রকমের প্রবলেম আছে। আর যেটা বললাম, স্ক্যাটার্ড রিসোর্সেস, আমাকে যদি কেউ রিচ আউট করে, অবশ্যই আমি একটুখানি তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে সবকিছু দিতে পারবো। এবং অবভিয়াসলি আমার সোশ্যালও ওপেন সবসময়। যদি কেউ চায় তাহলে ক্যাটালিস্ট আর তাসিন মোহাম্মদকে পাবে তারা ফেসবুকে। এখান থেকে অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা জিনিস অ্যাড করা আছে আমাদের টক উইথ ক্যাটালিস্টে। কিন্তু আমরা একটা জানি, আমাদের একটা ফিচার আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট ওয়েবসাইটে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের গেস্টদেরকে ইনভাইট করছি। তো অনেক অলিম্পিয়াড থেকে আমাদের গেস্টরা আসে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। বাট আমাদের যারা অডিয়েন্স আছে, আমরা ওইরকম গেস্ট হতে চাই, তাই না? আমরাও চাই আমাদের টক উইথ ক্যাটালিস্টে আমরা গেস্ট হব, আমি না থাকুক অন্য কেউ তো থাকবে, এরকম জিজ্ঞেস করবে। সো এরকম আমরা গেস্টদেরকে আনি, এনে আমরা তাদেরকে দিয়ে একটা গাইডলাইন কোর্স লঞ্চ করি, এবং সেই গাইডলাইন কোর্সটা আপনাদেরকে আমরা অফার করি। তো সেখানে আমরা কি করি, সেখানে আমরা পুরা ইন ডিটেইল A to Z
আমাদের গেস্টরা যে সকল রিসোর্সেসের মধ্য দিয়ে গিয়েছে, যে সকল স্টেপস তারা পার করেছে, প্রত্যেকটা স্টেপসে তাদের কী কী সেটব্যাকস ছিল, কী কী প্রবলেমস তারা ছিল, এবং তারা কীভাবে সেগুলো ডিল করেছে। অ্যান্ড অ্যাজ এ পার্সন আপনি কী করে সেই সেটব্যাকসগুলোকে কভার করতে পারেন এবং আপনি কীভাবে সেগুলো ইউটিলাইজ করতে পারেন। কারণ দেখেন, রিসোর্স সে যেটা বললো সেটা হচ্ছে যে আমাদের স্ক্যাটার্ড থাকে। আমরা যদি কোনো কিছু জানতে চাই বা কোনো কিছু নিয়ে প্রিপারেশন নিতে চাই, দেখা যায় যে আমরা সেটা ঠিকমতো মানে স্ক্যাটার্ড হওয়ার কারণে আমরা সুন্দর মতো অর্গানাইজ করতে পারি না, এই কারণে দেখা যায় যে আমরা ফল আউট করি। সো এই স্ক্যাটার্ড রিসোর্সগুলোকে নিয়ে কীভাবে আমরা ইউটিলাইজ করে আমরা আমাদের জন্য কি করে পারফেক্ট করতে পারি, আমাদের ওন রিসোর্স ক্রিয়েট করতে পারি, অ্যান্ড সেটার জন্য প্রিপারেশন নিয়ে একটা বেস্ট পারফরমেন্স দিতে পারি অ্যান্ড সেখানে যেতে পারি, এই জিনিসটাই হবে হচ্ছে আমাদের গাইডলাইন কোর্সের পার্ট। সো এই গাইডলাইন কোর্সে অ্যাজ ইউজুয়াল আমাদের তাসিন মোহাম্মদ, আমার ফ্রেন্ড, ও থাকছে। সো সেও আমাদের সাথে থাকবে, প্লাস এটা হবে প্রি রেকর্ডেড কোর্স, কিছু মডিউলস থাকবে অ্যান্ড কিছু রিসোর্সেস সে শেয়ার করে দিবে নিজে থেকে, অ্যান্ড কিছু ভিডিওস থাকবে যেখানে কিনা সে কোন কোন সোর্সেস থেকে রিসোর্স কালেক্ট করলে আমাদের জন্য উপকার হবে আর আমরা সেটা ইউজ করতে পারবো, সেটা সে দেখাবে, প্লাস সেটা কীভাবে ইউটিলাইজ করতে হবে সে সেটা বুঝিয়ে দিবে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা কিন্তু চাইলে তাকে আমাদের থ্রুতে কন্ট্যাক্ট করতে পারি, কারণ দেখা যায় যে অনেক সময় তার সোশ্যালস ওপেন, বাট তাকে তো একজন নক করবে না, তাকে অনেকজন নক করবে, কারণ সে আমাদের ফেমাস পার্সন। সো অনেকজন যেহেতু নক করবে, সো দেখা যায় যে এটা একটা তার জন্য আনঅর্গানাইজড একটা প্রবলেম তৈরি হয়ে যায়। সো সেটা যাতে আপনাদের টেক্সট যাতে তার কাছে রিচ আউট করে, সেটাও আমরা এনশিওর করার ট্রাই করব। তো সেটা কিন্তু আপনাদের একটা অপশন হতে পারে। সো এটা আমাদের ইন ফিউচার লঞ্চ হবে ভেরি সুন ইনশাআল্লাহ। অ্যান্ড আমাদের তাসিন ভাই, সেও আমাদের সাথে থাকবে। অ্যান্ড ইয়েস, সে যেটা বললো সে বাংলাদেশ থেকে অর্গানাইজ করে টিম নিয়ে যাবে, সেটার জন্য তাকে একটা শুভকামনা। কারণ এটা কিন্তু একটা সোজা কাজ না, কারণ সিলেক্ট করে নিয়ে তারপর ইন্টারন্যাশনালে যাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সোজা কাজ না, অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। সো ওভারঅল থ্যাংক ইউ তাসিন, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার এত ব্যস্ততার মধ্য থেকেও অ্যাকচুয়ালি আমাদের সবাইকে সময় দিয়েছো, অ্যাকচুয়ালি থেকে আমরা থ্যাঙ্কস দিতেই পারি। সো আজকে আমাদের টক উইথ কাইটালিস্টে এটাই পার্ট ছিল। তুমি কি কিছু অ্যাড করতে চাও? আচ্ছা, আমি ফাইনালি একটুখানি আমি আমার এন্ড থেকে একটু শেষ করি। যেটা কথাও বললো যে আমাদের যারা ভিউয়ার তারাও কিন্তু এখানে একসময় গেস্ট হতে চায়, এবং তোমরা সবাই গেস্ট হবো, বুঝছো, এখানে ভালো খেতে দেয়। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করেছিলাম। আর হচ্ছে যে যেটা বললো ও, অবভিয়াসলি কাইটালিস্টের সাপোর্ট আমাকে যতটা হেল্প করবে আমি আমার বেস্টটা ট্রাই করবো ওদেরকে দিতে, এবং আসলে আপনারাই আমাদেরকে ফিউচারে হেল্প করবেন ইনশাল্লাহ। আর যেটা কথা সেটা হচ্ছে যে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই এই পুরো ভিডিওটা দেখার জন্য, এবং অবভিয়াসলি আমার জার্নিতে যত মানুষ ছিল ইনক্লুডিং জিয়াদ, সবাইকে থ্যাংক ইউ। আর আই হোপ নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসতে পারবো অন্য কোনো একটা অলিম্পিয়াডের বা অন্য কোনো একটা অ্যাচিভমেন্টের ভিডিও নিয়ে। ইনশাআল্লাহ আমাকে ইনভাইট করো। অবশ্যই কেন ইনভাইট করা হবে না? অবশ্যই ইনভাইট করার ব্যাপারটা, যদি এর আগে আপনাদের থেকে কেউ ইনভাইটেড হয়ে যায় তাহলে তো অবশ্যই অপশন থাকছে না। সো ফর দ্যাট আমাদের সাথে যুক্ত থাকতে হবে। সো এরকম অসাধারণ গেস্টদেরকে নিয়ে আরও এপিসোড ইনশাআল্লাহ থাকবে। অ্যান্ড অবভিয়াসলি যদি অপরচুনিটিস চান, কম্পিটিশনস, ইন্টার্নশিপস, সামার প্রোগ্রামস, কাইটালিস্টের সাথে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, প্লাস আমাদের একটা ওয়েবসাইট আছে। সো প্রত্যেকটাতেই আমাদেরকে রিচ আউট করবেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের সোশ্যালস দেওয়া আছে, ইভেন তাসিনেরও দেওয়া থাকবে। সো ফিল ফ্রি টু নক হিম, অ্যান্ড অবভিয়াসলি এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটাকে, অ্যান্ড ফেসবুক অবভিয়াসলি ফলো করে দিন, লাইক করে দিন।